উত্তরপ্রদেশের এক অবিশ্বাস্য শহর, যার ইতিহাসে মিশে আছে মহাভারতের রহস্য, রাজকীয় স্থাপত্যের নিদর্শন আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদের সামনে ধীরে ধীরে উন্মোচিত করব এখানকার 10টি সবচেয়ে অবাক করা স্থান, যার মধ্যে রয়েছে এক প্রাচীন এবং রহস্যময় মন্দির, একটি ঐতিহাসিক চার্চ, প্রাকৃতিক সৌন্দর্যের এক আশ্চর্য জায়গা, আর তার সাথে আপনাদের নিয়ে যাব মহাভারতের সাথে সম্পর্কিত কিছু জায়গাতে। তার মধ্যে একটা হলো দুর্যোধনের তৈরি ভবন, যেখানে পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে কিভাবে বেঁচে ফিরেছিলেন তারা, সবকিছু বলবো এই ভিডিওতে। আর এই জায়গাটা হলো উত্তরপ্রদেশের মিরাট শহর। এখানকার আরও একটা জায়গা আপনাদের দেখাবো, যেখানে দাঁড়িয়ে মহাবীর কর্ণ শ্রীকৃষ্ণের আদেশে নিজের কবচ খুলে ফেলেছিলেন, যেটা না করলে তাকে হয়তো হারানো সম্ভব হতো না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, আর আপনারা শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে চলে আসুন পাণ্ডব আর কৌরবদের শহর হস্তিনাপুরে। মহাভারতের যুগে হস্তিনাপুর পাপ ও পুণ্যের ভূমিতে পরিণত হয়েছিল। এই ভূমি পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে অপমান করেছিল, কিন্তু অপরদিকে এই মাটি ত্রাণকর্তা কৃষ্ণের আগমনেরও সাক্ষী। এই হস্তিনাপুরে বেশ কয়েকটা ঘোরার জায়গা আছে। প্রথমে দেখে নিন অষ্টাপদ। তবে অরিজিনাল অষ্টাপদ কিন্তু হিমালয়ের একটা উঁচু পর্বতমালায় অবস্থিত, যা বদ্রীনাথ থেকে প্রায় 160 মাইল দূরে। এখানেই প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেব তার মুক্তি লাভ করেছিলেন, আর মহারাজা ভরত চক্রবর্তী অষ্টাপদ পর্বতমালায় একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং সেটাকে হিরে দিয়ে সজ্জিত করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই অষ্টাপদ দর্শন করলেই মৃত্যুর পরে মুক্তি লাভ করা সম্ভব। এই বিশ্বাস নিয়েই জৈনরা হস্তিনাপুরে অষ্টাপদের একটি প্রতিলিপি তৈরি করেছেন। অষ্টাপদের অর্থ 8টি ধাপ। এটি 151 ফুট উঁচু এবং এর ব্যাস 108 মিটারের মতো। এরপর দেখে নিন বিভিন্ন নকশায় তৈরি এবং বিভিন্ন জৈন মন্দিরের সমন্বয়ে গঠিত বিশাল একটা কমপ্লেক্স, যা এখানকার একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটা হলো জম্বুদ্বীপ। এই ক্যাম্পাসের কিছু স্থাপত্য বেশ অনন্য। এখানে বিভিন্ন মন্দির রয়েছে, যার মধ্যে কয়েকটা বেশ বড়, এবং ক্যাম্পাসের মধ্যে একটা ধ্যান কক্ষও রয়েছে। হস্তিনাপুরে জৈনদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য তীর্থস্থানগুলির মধ্যে একটি হলো দিগম্বর জৈন মন্দির, যা 40 ফুট উঁচু একটা টিলার উপর অবস্থিত। এই মন্দিরে পদ্মা আসনে উপবিষ্ট ভগবান শান্তিনাথের একটা বিশাল মূর্তি রয়েছে। এটিই হলো এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ। সারা দেশ থেকে ভক্তরা এই মন্দির দেখতে আর পুজো করতে হস্তিনাপুরে আসে। দিগম্বর জৈন মন্দির কমপ্লেক্সের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হলো হস্তিনাপুরের কৈলাস পর্বত। হিমালয়ের কৈলাস পর্বত থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দিরটি হস্তিনাপুরে নির্মিত হয়েছিল। 131 ফুট উঁচু এই মন্দিরের স্থাপত্য কিন্তু অসাধারণ। হস্তিনাপুর একটা অতি প্রাচীন শহর। এখানে অনেক প্রাচীন মন্দির রয়েছে, যার মধ্যে একটা হলো পাণ্ডেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। কথিত আছে যে মন্দিরের ভেতরে অবস্থিত এই শিবলিঙ্গটা মহাবীর কর্ণ কর্তৃক দান করা হয়েছিল। এই পাণ্ডেশ্বর মহাদেব মন্দিরটা একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই এর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এই পাণ্ডেশ্বর মন্দিরের খুব কাছে অবস্থিত কর্ণ মন্দির। এই মন্দিরের কাছেই গঙ্গা নদী। মন্দিরটা নদীর ঠিক ধারে অবস্থিত। এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গটাও মহাবীর কর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের সামনে যে গঙ্গার ঘাট রয়েছে, সেটা বুধিঘাট নামে পরিচিত। আপনি এই বুধিঘাটে নৌকা ভ্রমণ করতে পারবেন। এই ছিল মিরাটের হস্তিনাপুরের কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন। হস্তিনাপুর সহ মোট 10টা জায়গা আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে, তাই এখনো 9টা জায়গা কিন্তু বাকি আছে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবেন না। উত্তরপ্রদেশের মিরাটে একটা মন্দির রয়েছে, যেখান থেকে 1857 সালে বিপ্লবের সূচনা হয়েছিল। মন্দির কমপ্লেক্সে একটা স্মৃতিস্তম্ভও রয়েছে, যা কিনা স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত। এটি হলো মিরাটের অঘোরনাথ মন্দির। এই মন্দির সপ্তাহে সব দিনই খোলা থাকে। যে কেউ যে কোনো দিন ভোর 5টা থেকে রাত 10টা অবধি দর্শন করতে পারবে। এই কমপ্লেক্সে সম্প্রতি নির্মিত একটি কৃষ্ণ মন্দিরের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, ভজন ইত্যাদির জন্য একটা বড় হলঘরও রয়েছে। মিরাটের অঘোরনাথ মন্দিরেও একটা শিবলিঙ্গ রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে শিবকে তাদের উপাসনা দিয়ে সন্তুষ্ট করে তারা আশীর্বাদ পেতে পারেন। প্রতি নভেম্বর মাসে উত্তরপ্রদেশের মিরাট জেলার সারধানা শহরে একটি তীর্থযাত্রার আয়োজন করা হয়, যা গোটা ভারত এবং দেশের বাইরেও ভক্তদের আকর্ষণ করে। সেই সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন। এটা হলো দ্য চার্চ অফ সারধানা। এটাই উত্তরপ্রদেশের একমাত্র রাজপ্রাসাদ। নভেম্বর মাসের দ্বিতীয় রবিবারে লোকেরা তীর্থযাত্রার জন্য এই শহরে আসেন। 1822 সালে বেগম সামরু এই রাজপ্রাসাদের নির্মাণ করেছিলেন। এই বেগম সামরু একজন ইউরোপিয়ান খ্রিস্টানকে বিয়ে করার পর তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি প্রায় 4000 সৈন্য নিয়ে এই শহরে শাসন করার জন্য এসেছিলেন, আর যীশু খ্রিস্টের মা মেরিকে উৎসর্গ করে তিনি তৈরি করেছিলেন এই চার্চ অফ সারধানা। এরপরে দেখে নিন মিরাটের ফ্যান্টাসি ওয়ার্ল্ড ওয়াটার অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। প্রায় 300 একর জমির উপর নির্মিত এই পার্কে 8 থেকে 80 সবাই কিন্তু দারুণ এনজয় করতে পারবে। দর্শনার্থীরা ফুড কোর্টে
চাইনিজ এবং স্থানীয় খাবার উপভোগ করতে পারেন। পার্কটিতে 3টি বিভাগ রয়েছে, তার মধ্যে একটা হলো ল্যান্ড রাইড, দ্বিতীয়টি হলো ওয়াটার রাইড, আর বাচ্চাদের জন্য আলাদা একটা সেকশন রয়েছে। এছাড়া এখানে আছে অনেক বড় একটা পার্কিং এরিয়া, আর পার্কের ভেতরে লকার রুম, চেঞ্জিং রুমের মতো সুবিধাও পেয়ে যাবেন। গরমের সময় যদি মিরাটে ঘুরতে যান তাহলে এই ওয়াটার পার্ক কিন্তু একদম মিস করবেন না। এবার এমন একটা জায়গাতে আপনাদের নিয়ে যাবো যেখানে দুর্যোধন পাণ্ডবদের 5 ভাইকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল। উত্তরপ্রদেশের বার্নাবাতে বার্নিস দিয়ে একটা ভবন তৈরি করেছিল। ধৃতরাষ্ট্রের পরামর্শে পাণ্ডবদের সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তার মা এবং ভাইদের সাথে নিয়ে বার্নাবার ওই ভবনে থাকার জন্য রওনা দেয়। হস্তিনাপুরের প্রধানমন্ত্রী বিদুর দুর্যোধনের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে যায়, তাই তিনি পাণ্ডবদের সতর্ক করে দেন আর দুর্যোধনের বানানো সেই লাক্ষাগৃহ থেকে একটা সুড়ঙ্গ তৈরি করে জঙ্গলে চলে যাওয়ার জন্য পরামর্শ দেন। এই ভবনটা নির্মাণ করেছিলেন হস্তিনাপুরের একজন আর্কিটেক্ট পুরোচন, আর এখানে আগুন লাগানোর জন্য তাকেই নিযুক্ত করেছিল দুর্যোধন। একদিন এই পুরোচন যখন রাত্রে ঘুমাচ্ছিল তখন ভীম তার ঘরে আগুন লাগিয়ে পুরো ভবনটাকে জ্বালিয়ে দেয়, আর পাণ্ডবরা তাদের মাকে নিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে বাইরে চলে যান। উত্তরপ্রদেশের বার্নাবাতে আজও আপনি এই ভবনের ধ্বংসাবশেষ দেখতে পাবেন, প্রায় 100 ফুট উঁচু এবং 30 একর জমির উপর বিস্তৃত। এটাই হলো লাক্ষাগৃহের ধ্বংসাবশেষ, আর এটা হলো সেই সুড়ঙ্গ যেখান দিয়ে পাণ্ডবরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেছিল। এখন চলে আসুন মিরাটের নাংলি গ্রামে। এখানে দেখে নিন নাংলি তীর্থ মন্দির। এটা আমাদের সনাতন ধর্মের একটি পবিত্র তীর্থস্থান বলে মনে করা হয়। এই মন্দিরে রয়েছে স্বামী স্বরূপানন্দজি মহারাজের সমাধি। হাইওয়ে থেকে এই মন্দিরে আসার পথে রাস্তায় 84টি মোড় রয়েছে, যা কিনা 84 লক্ষ জনির মধ্যে দিয়ে মুক্তির পথে নিয়ে যায় বলে মনে করা হয়। এই তীর্থের ইতিহাস শুনতে গেলে সবার প্রথমে স্বামী স্বরূপানন্দজি মহারাজের কথা আপনাদের জানতে হবে। 1884 সালে তার জন্ম। 1935 সালে তিনি প্রথমবার এই গ্রামে আসেন এবং সেখানে সনাতন ধর্মের প্রচার করেন। 1936 সালে তিনি এই গ্রামেই তার দেহত্যাগ করেছিলেন। মৃত্যুর পর যেখানে তার সমাধি দেওয়া হয়েছিল সেখানেই গড়ে উঠেছে এই মন্দির। মন্দির প্রাঙ্গণে গাড়ি পার্কিং এবং নিরাপদে জুতো রাখার জন্য ব্যবস্থা রয়েছে। এরপরে ঘুরে দেখে নিন মিরাটের স্বাধীনতা সংগ্রাম জাদুঘর। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1997 সালে। এটি দিল্লি রোডের শহীদ স্মারক প্রাঙ্গণে অবস্থিত। এই জাদুঘরটা তৈরির উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক সম্পদের সংগ্রহ এবং সংরক্ষণ, শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি আমাদের গৌরবময় অতীত সম্পর্কে সচেতনতা তৈরি এর আরও একটি লক্ষ্য ছিল। কিছু ডাকটিকিট, ছবি, পোস্টকার্ড এবং 1857 সালের সংগ্রামের সঙ্গে সম্পর্কিত কিছু স্মারক মুদ্রাও এই জাদুঘরের সংগ্রহে রয়েছে। এই মিউজিয়াম ইতিহাস, সংস্কৃতি, দর্শন, স্বাধীনতা সংগ্রাম এবং ধর্ম সম্পর্কিত বক্তৃতা অথবা কোনো সেমিনার বা প্রতিযোগিতার মতো শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় ছুটির দিন সহ মাসের দ্বিতীয় শনিবার এবং প্রতি রবি ও সোমবার কিন্তু এটা বন্ধ থাকে। বাকি দিন খোলা সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি। ব্রিটিশ সেনাবাহিনীর ধর্মযাজক রেভারেন্ড হেনরি ফিশার যখন তাদের সামরিক বাহিনীর সদস্যদের ব্যক্তিগতভাবে সেবা করতে চেয়েছিলেন, তখন তিনি মিরাট শহরে একটি চার্চ তৈরি করেছিলেন, যার নাম সেন্ট জন চার্চ। বিদ্রোহের স্থান থেকে শুরু করে ধর্মের সঙ্গমস্থল পর্যন্ত এটি বিভিন্ন কারণে মিরাটের একটি ল্যান্ডমার্ক। এটা 1819 সাল থেকে 1821 সাল অবধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। এখানে 3000টা আসন রয়েছে। গির্জাটি অত্যন্ত ঐতিহ্যবাহী শৈলীতে নির্মিত এবং এর চারপাশে সবুজ গাছপালা থাকার কারণে এখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম। গির্জা প্রাঙ্গণে সেন্ট জনসের কবরস্থানও রয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই চার্চ। পরিবার ও বাচ্চাদের নিয়ে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটাতে চাইলে মিরাটের সবচেয়ে ভালো জায়গা হলো সুরাজকুন্দ পার্ক। গান্ধীনগরে অবস্থিত এই পার্কটির সাথে পৌরাণিক সংযোগও রয়েছে। এটি সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণ মহাবীর কর্ণের থেকে তার কবচ নিয়ে নিয়েছিলেন। এই কারণেই এটা মিরাটের পবিত্র স্থানগুলির মধ্যে একটি। পার্কটিতে একটি ঐতিহাসিক পুকুরও রয়েছে, যা 1714 সালে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই সুরাজকুন্ড পার্কটি পরিবারের সাথে দিন কাটানোর জন্য একটি আদর্শ জায়গা হিসাবে কাজ করে এবং তাই এই পার্কে অনেকে পিকনিক করতে আসেন। এছাড়াও সকাল ও সন্ধ্যায় স্থানীয়দের জগিং এবং যোগব্যায়ামের অনুশীলন করতেও দেখা যায়। সপ্তাহের সব দিনই এই সুরাজকুন্ড পার্ক খোলা থাকে। মিরাটের যে শেষ জায়গাটা আপনাদের দেখাবো সেটা হলো গান্ধীবাগ। সুরাজকুন্ড পার্কের মতোই এই গান্ধীবাগও কিন্তু মিরাটের প্রাচীন পার্কগুলির মধ্যে অন্যতম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই গান্ধীবাগ। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত সঙ্গীত এবং ঝর্ণা শোয়ের জন্য বিখ্যাত এই জায়গা। বর্তমানে এই জায়গাটি মিরাট ক্যান্টনমেন্ট বোর্ড দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। শিশুদের খেলার জায়গা, হাঁটার ট্রেকিং পাথ, ক্রিকেট গ্রাউন্ড এবং বোটিং করার মতো বিভিন্ন ফেসিলিটি রয়েছে এই পার্কে। এটি পারিবারিক পিকনিক এবং সবুজ আবরণে দিন কাটানোর জন্য একটা উপযুক্ত স্থান। সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে এই গান্ধীবাগ। শীতকাল তথা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মিরাটে আসার বেস্ট টাইম। এখানে থাকার একটা ভালো জায়গা হলো হোটেল ক্রিস্টাল প্যালেস। এটা একটা 3 স্টার হোটেল। রুমের ভাড়া ন্যূনতম 2800 টাকা থেকে শুরু। এখানে আসার জন্য আপনাকে প্রথমে রাজধানী এক্সপ্রেস বা নেতাজি এক্সপ্রেস ধরে দিল্লি আসতে হবে। আমি আপনাদের বলবো আপনি প্রথমে দিল্লিতে 1 বা 2 দিন ঘুরে
তারপর মিরাটে আসতে পারেন। নিউ দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেস মিরাট সিটি স্টেশনে আসতে সময় নেয় মাত্র 46 মিনিট। ফেরাটাও সেম, বন্দে ভারতে করে নিউ দিল্লি চলে আসুন, তারপর সেখান থেকে রাজধানী এক্সপ্রেস ধরে চলে আসুন হাওড়াতে। আর দিল্লিতে যখন আসার জন্য বললাম আপনাদের, তাহলে দিল্লির ভ্রমণ স্থানগুলো নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো বলে ভাবছিলাম। আপনারা দেখতে চান কি না সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।